দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন আপনার সঙ্গে আছে মাহফুজ বিশু। রবি থেকে বৃহস্পতি যমুনা টেলিভিশনের স্টুডিও থেকে অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হয় এবং এই অনুষ্ঠানে আমরা দিনের রাজনীতির গতিপথ সহ নানান চ্যালেঞ্জ নিয়ে কথা বলে। আজও তার ব্যতিক্রম হচ্ছে না। আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ভাই, স্বাগত কৃতজ্ঞতা। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আছেন সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল, আপনাকেও স্বাগত কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আশা করছি কিছুক্ষণ পরে আমাদের সঙ্গে যুক্ত হবেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তখন আমরা তাকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করব তার সঙ্গে। মঞ্জু ভাই, আপনার সঙ্গে আলোচনাটা শুরু করতে চাই এটা নিয়ে যে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পরে একটা প্রেস নোট দেওয়া হয় এবং সেই প্রেস নোটে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা চিফ অ্যাডভাইজার বলেছেন সেটি উল্লেখ করা হয়। ঘণ্টাখানেকের মধ্যে সেটি চেঞ্জ করা হয়, দিয়ে জুনের কথা বলা হয়, জুন 2026। আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচনের সময় নিয়ে এতদিন দেখলাম যে আপনারা যারা পলিটিশিয়ান তারা আলোচনা করেন, দ্বিধান্বিত ছিলেন। এখন খোদ সরকারও কি খানিকটা দ্বিধান্বিত? ধরেন বিএনপি যেরকম বলছে যে তাদের সঙ্গে যখন আলাপ আলোচনা হয়েছে চিফ অ্যাডভাইজার মহোদয়, তখন উনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রস্তুতির কথা বলেছেন। একাধিক নির্বাচন কমিশনারের কথা আমার মনে পড়ে, যারাও ডিসেম্বরের নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছি বললেন। সেই জায়গা থেকে কি সরকার তাহলে খানিকটা সরে আসলো? তার মানে কি দীর্ঘমেয়াদী সংস্কারের দিকেই সরকার যাচ্ছে? ধন্যবাদ মিশু। শ্রদ্ধা মাহবুব কামাল ভাই আছেন, দর্শক মণ্ডলী, আপনাদেরকে আগাম নববর্ষে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমি কিন্তু হঠাৎ করে যখন টিভি স্ক্রলে দেখলাম যে প্রধান উপদেষ্টা ঐক্যমত্য কমিশনকে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নিতে বলেছেন, প্রথম নিউজটা যেটা আসলো আর কি, আমি তো একটু হলাম যে প্রধান উপদেষ্টা মনে হয় সেটেল করে ফেলেছেন যে ডিসেম্বরে মনে হয় ইলেকশন। আমার একটা প্রেডিকশন ছিল যে প্রধান উপদেষ্টা এটা করবেন, কিন্তু এটা এত তাড়াতাড়ি করবেন মানে ওইটা নিয়ে আমি একটু দ্বন্দ্বে ছিলাম। পরে কিন্তু আমি আর দেখিনি। পরে আমাকে এক জার্নালিস্ট ফোন করলেন একটা মতামত নেওয়ার জন্য, ঠিক একই আপনার মতো করে, যে এই যে হঠাৎ করে চেঞ্জ হলো এটার ব্যাপারে আপনার মতামত কি? তা আমি যেটা দেখলাম যে ওনারা বলেছেন যে এটা ভুলক্রমে ওনারা এটা ডিসেম্বর লিখেছেন, এখানে এটা ডিসেম্বর বা জুন এরকম কথা, ডিসেম্বর থেকে জুন হওয়ার কথা এটা বলেছেন। তো প্রথম কথা হচ্ছে যে আমার একটা মানে প্রশ্ন, যে যদি ভুলই হয় এটা ধরতে 1 ঘন্টা সময় লাগলো কেন, বা 1 ঘন্টা সময় লাগলো কেন, এটা একটা কথা। আর দ্বিতীয় হচ্ছে যে প্রধান উপদেষ্টা কিন্তু এর আগেও কনসিস্টেন্সলি উনি বলে আসছিলেন যে ডিসেম্বর অথবা জুন, শর্ট ভার্সনে যদি রিফর্ম হয় তাহলে ডিসেম্বর, আর যদি আর একটু এলাবোরেটলি হয় তাহলে সেটা জুনে হবে। আমরা কিন্তু প্রথম থেকে বলেছি, মিশু আপনি দেখেছেন আপনার শোতেও আমি আর কয়েকবারই বলেছি, আমরা কিন্তু প্রথম থেকেই বলেছি যে সরকারের যদি একটা রোডম্যাপ থাকে তাহলে এটা ডিসেম্বরের মধ্যে সম্ভব, আর যদি কোনো কারণে এটাকে পেছাতে হয় তাহলে এটা ফেব্রুয়ারি। কারণ জুন সিজন এবং মানে আপনার আবহাওয়া মিলিয়ে এটা আমি ঠিক বুঝতে পারছি না এটা কোন ফরম্যাটে পড়বে। আর আমাদের দেশের হিস্ট্রি যেটা বলে, খুব এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন না হলে অন্য সময় নির্বাচন হয়নি। সব সময় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি স্কুল বন্ধ থাকে, আবহাওয়া ভালো থাকে, মানুষের মানে রাজনীতির একটা মৌসুম থাকে, এই ধরনের একটা ব্যাপার থাকে। তো সেই জন্য আমরা যেটা বলছি যে এই অহেতুক বিতর্কটা কেন হচ্ছে, কারণ আপনি দেখেন আমাদের মৌলিকভাবে বড় চাহিদা কয়টা। একটা তো হচ্ছে আমরা বলছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে হবে। দ্বিতীয় আমরা বলছি যে সংস্কারগুলো করতে হবে, বিচার প্রক্রিয়াটা দৃশ্যমানভাবে শুরু করতে হবে এবং এগুলোর পরে ইলেকশনে যেতে হবে। তো এগুলো তো আলাদা আলাদা দায়িত্ব আছে। ধরুন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব এক গ্রুপের আছে, নির্বাচন আয়োজনের দায়িত্ব এক গ্রুপের হাতে আছে, সংস্কার নিয়ে নানা আলোচনা করার জন্য একটা কমিশনও হয়েছে, তাদের আলোচনা আছে। প্রত্যেকের কাজ আলাদাভাবে এগিয়ে নিলে 6 মাসের মধ্যে তো সবার কাজ গুছিয়ে আসার কথা, এবং সব কিছু গুছিয়ে আসলে ইলেকশন করতে তো 3 মাস লাগে আমাদের আগের হিসেবে আমরা দেখেছি। সেই জন্য আমরা কিন্তু হয়তো আমাদের কথাগুলো সেভাবে পাবলিকলি গুরুত্ব পাচ্ছে কি পাচ্ছে না আমরা বুঝতে পারছি না, কিন্তু আমরা কিন্তু প্রথম থেকে বলে এসেছি যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে এই মানে আমি যদি বলি যে ব্রডার সেন্সে বেশি মানে আমরা সংস্কারের জায়গাটা তো একটা জায়গায় সমস্যা, সেটা হচ্ছে সংবিধান সংস্কারের জায়গাটা। আদার দেন অন্য সংস্কার করতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু মঞ্জু ভাই, বিষয়টা কি এরকম, যেভাবে ধরেন বিশেষ করে অনলাইনে যে সেন্টিমেন্ট, বিশেষ করে রমজানের পরে যে মানুষ এই সরকারকে দীর্ঘদিন চায়, 5 বছর চায়, 3 বছর চায়, ফলে সেটাও কি গভর্নমেন্টকে খানিকটা দ্বিধান্বিত করছে কিনা? কারণ তাদের তো এই জনগণের ম্যান্ডেট
প্রত্যক্ষ ম্যান্ডেট না, মানে একটা অভ্যুত্থানের ফলে গভর্নমেন্টের ভেতরে সে ধরনের আলোচনা যে হচ্ছে সেটা বোঝা যায় যখন স্বরাষ্ট্র উপদেষ্টা এই প্রসঙ্গে কথা বলেন। ফলে সেই কারণ থেকে মানে গভর্নমেন্টের ভিতরে দুটো পক্ষ হলো কিনা নির্বাচন নিয়ে, এবং ওই পক্ষটা জয়ী হলো কিনা। না, এটা সত্য বলেছেন যে সোশ্যাল মিডিয়াতে ঘুরলে আমাকে কালকে একজন খুব জনপ্রিয় ব্লগার আমাকে বললেন যে ভাই আমার ব্লগটা একটু, উনি আমাকে একটা লিঙ্ক দিলেন, লিঙ্ক দিয়ে বললেন যে দেখেন কি পরিমাণ গালাগালি করছে আমাকে, কারণ উনি ইলেকশনের ব্যাপারে কথা বলেছিলেন। তা আমি বললাম যে দেখেন আজকে হয়তো এরকম বলছে, কালকে হঠাৎ যদি কোনো একটা খারাপ ঘটনা ঘটে, সিচুয়েশান ডাউন করে, তখন আবার মানুষ উল্টো বলবে। কারণ মানুষের তো খুবই স্বাভাবিক, যেমন আমরা এবারে সরকার যখন রমজানে ভালো করেছে, ইলেকট্রিসিটিতে আমরা একটু কমফোর্টেবল জায়গায় আছি, রোড সিকিউরিটি সেফটিতে কিছুটা ডেভেলপ করেছে, আপনার রিজার্ভ একটু বেড়েছে, রেমিটেন্সের প্রভাব বেড়েছে, বাজারে দ্রব্যমূল্য কমেছে, এই নানা ইস্যুতে তো আমরা তো সরকারকে প্রশংসা করছি। আবার কালকে যদি দেখি যে আমি ইলেকট্রিসিটি ট্রাভেল করছে এবং সেটা অযৌক্তিকভাবে করছে, তখন তো আমি আবার বিরোধিতা করব। কালকে যদি বিনা কারণে অযৌক্তিকভাবে আমার দ্রব্যমূল্য মানে বাড়ে, সেটার জন্য তো আমরা সরকারের ব্যাপারে কথা বলবো, সমালোচনা করবো, যেটা আমরা রমজানের আগে করেছি। আপনি একটা জিনিস খেয়াল করেন, যেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে 5 বছর জনগণ চায়, সেই স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে কিন্তু রমজানের আগে কি কি কথা হয়েছে, একদম ওনার পদত্যাগ চাওয়া হয়েছে। চট্টগ্রামে একটা দারুণ ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে এই যে এনসিপি এখন যেটা নাগরিক কমিটির, তখন ছিল নাগরিক কমিটি, তারা ওনার গায়েবানা জানাজা পড়েছে। মানে এটা একজন মানুষকে কতটুকু অপমান করা, একজন সিটিং অ্যাডভাইজার, উনি কিন্তু খুবই ভদ্রলোক মানুষ, হয়তো একটু সহজ সরল কথা বলেন, ওনার গায়েবানা জানাজায় পড়েছে এবং উনি এটা নিয়ে আক্ষেপও করেছেন যে আমার তো জানাজায় পড়ে ফেলছে লোকেরা। তো এইরকম তাহলে ওইটাও তো জনগণ ছিল, ওইটাও তো মানুষের সেন্টিমেন্ট ছিল। সেই জন্য এই সেন্টিমেন্ট ওঠানামা করবে কিন্তু আপনার পারফরমেন্সের উপরে। আমি কিন্তু প্রফেসর ইউনূস স্যারকে প্রথমেই বলেছি, স্যার আপনি যদি একটা গুড গভর্নেন্স এনশিওর করতে পারেন, দেন আপনি পলিটিক্যাল পার্টিগুলোকে, আমি দেখেন মিশু, দেশের কল্যাণের জন্য ইলেকশন যদি 2 মাস পরে হয়, 3 মাস পরে হয়, এটা তো আমাদের একটা কনসেনসাসের ব্যাপার। কনসেনসাসটা আসবে তখনই যখন আপনি মানুষের মৌলিক জায়গাটায় মানুষ কমফোর্টেবল থাকবে। জি মাহবুব ভাই, এই প্রশ্নটা আপনাকেও করতে চাই, মানে নির্বাচনের সময় বা নির্বাচন নিয়ে কি একটা একমত কেন হতে পারছে না, এবং এখন তো মনে হচ্ছে সরকারও বোধহয় খানিকটা দ্বিধান্বিত কিনা। না, এখানে এটা আমি অ্যাসিউম করতেছি, আই এম নট শিওর। সেটা হচ্ছে অ্যাডভাইজারি কাউন্সিলের মধ্যে বোধহয় একটা ডিভিশন আছে, এটা আমার একটা প্রো ইলেকশন আর একটা অ্যান্টি ইলেকশন একটা ডিভিশন আছে, যে কারণে এই সিদ্ধান্তগুলো এরকম ফ্লাকচুয়েট করতেছে। ধরেন একটা পোর্শন বলতেছে একরকম, অন্যরা বলছে না এরকম না। যেমন ধরেন যারা ওই চলে যেতে চায়, যে না এত ঝামেলা দরকার নাই, দ্রুত চলে যেতে পারে, তাদের এক ধরনের মানে অ্যাটিটিউড, আবার যারা মানে টিকে থাকতে চায় তাদের এক ধরনের অ্যাটিটিউড। এইটার একটা ক্ল্যাশ হচ্ছে বোধহয়, খুব মাইল্ড ওয়েতে, খুব যে স্ট্রং তা না, এরকম একটা ক্ল্যাশ বোধহয় আছে। দেখেন এটা খুব আনফর্চুনেট যে মানে এই নন ইস্যুগুলোকে আমরা মানে গভর্নমেন্ট ইস্যু করছে, কতগুলি নন ইস্যু, তার মধ্যে এটা বৈশাখ একটা আছে। এবং আমরা হিস্টোরিক্যালি যদি দেখি, আমরা দেখি যে সরকার যখন বেকায়দায় থাকে, সরকার যখন ভালোভাবে রুল করতে পারে না, তখন সরকার অথবা তাদের হয়ে মানে অনেকেই নন ইস্যুকে ইস্যু বানায় তাদের দৃষ্টি ফেরানোর জন্য। এটা কিন্তু মানে খুব মানে প্র্যাকটিস হয়েছে আমাদের অতীতে আর কি। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে অনেকগুলো নন ইস্যুকে অযথা, যেগুলির অ্যাবসলুটলি যেগুলির কোনো প্রয়োজন নাই, সেগুলিকেও ইস্যু বানানো হয়েছে। মানে ইলেকশন কি আসলে নন ইস্যু মাহবুব ভাই? ইলেকশন নন ইস্যু না, ইলেকশনের ডেট নিয়ে এই ধরনের যে ফ্লাকচুয়েশন, এইটা নন ইস্যু। ইলেকশন অপ্রয়োজনীয় মনে করছেন, এটা অপ্রয়োজনীয়। আপনি স্পেসিফিক করবেন, হ্যাঁ স্পেসিফিক করবেন যে ইলেকশন 26শে ডিসেম্বর হবে, 26শে জানুয়ারি হবে, 26শে মার্চ হবে। আপনি স্পেসিফিক করেন না কেন? এই এত অ্যাম্বিগুইটি কেন, এই দ্ব্যর্থকতা কেন? তার মানে আপনার মধ্যে এক ধরনের চালাকি কাজ করতেছে যে প্রয়োজনে আমি আগাবো, আর যদি বিপদে পড়ে আমি রিট্রিট করব। এই ধরনের একটা মানে সাইকোলজি কাজ করতেছে আমার যেটা মনে হচ্ছে আর কি। দেখেন আমরা বর্তমান অবস্থাটা দেখেন আমাদের দেশের যে মানে কেন আমরা এই সমস্ত যে জিনিসগুলোকে বেশি ফোকাস করা উচিত সেই জিনিসগুলো না করে কতগুলি
লেস ইম্পর্টেন্ট জিনিসগুলিকে আমরা স্ট্রেস করতেছি। যেমন ধরেন যে অর্থনীতি তো খুবই বাজে অবস্থায় আছে। এই ট্যারিফ থেকে শুরু করে, ট্রান্সশিপমেন্ট বন্ধ থেকে শুরু করে, আপনার গার্মেন্টসের যে অবস্থা, হ্যাঁ, যে মানে অনেকগুলো গার্মেন্টস, এবং ঈদে তো অনেকের বেতন দিতে পারে না। এত বড় বিনিয়োগ সম্মেলন হলো, এতে গার্মেন্টসের ব্যাপারে কেউ কিন্তু কোনো কথা বলে না। আমি আজকে একটা কোন ভিডিও দেখতেছিলাম, গার্মেন্টস শ্রমিকদের কী হবে, এই যে চাকরিচ্যুত বা তাদের এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা কি, কতগুলি তরল বিষয়, বায়বীয় বিষয়। এইটা আনন্দ শোভাযাত্রা না মঙ্গল শোভাযাত্রা, হ্যাঁ, এইটা কি বলে যে এই এখানে আপনি বলছেন যে গভর্নমেন্টের প্রায়োরিটি সেটিংসে ভুল হচ্ছে? একেবারেই ভুল। গভর্নমেন্ট দুইটা বিষয়কে অ্যাড্রেস করে, দুইটা বিষয়। একটা হচ্ছে ললেসনেসকে সে করবে, মানে কন্ট্রোল করবে, ললেসনেস অ্যাড্রেস করবে। যেমন ললেস তো চলতেছে, তো আপনি ললেস চলতেছে না। চিটাগাঙে তো আপনার ওই যে ডিসি হিলের যে অনুষ্ঠান বর্ষবর্ষ, এটা ভণ্ড হয়ে গেছে, এবং এটা শুনতেছি বিএনপির লোকজন করছে। তারপরে ধরেন নাটক বন্ধ হয়ে গেল বেইলি রোডে, হ্যাঁ। তারপরে মানে সব জায়গায় তো আপনার মব হয়েছে কি, দেখেন আমরা কতগুলি জিনিস না মানে মানে আত্মতৃপ্তিতে ভুগি। অনেকে বলে কি যে এই মব ভায়োলেন্স তো কমে গেছে ইত্যাদি। মব ভায়োলেন্স কমে নাই। মব ভায়োলেন্স হয়েছে কি, আপনি এটাকে বলে পিরিয়ড অফ ইনার্শিয়া। সুইচের মানে ফ্যানের সুইচ যখন আপনি বন্ধ করে দিবেন, ফ্যান কিছুক্ষণ হলেও চলবে, হ্যাঁ। তো এখন ফ্যানের সুইচ ধরে বন্ধ হয়ে গেছে, কিন্তু ফ্যান ঘুরতেছে, এই ফ্যান আবার অ্যাক্সেলারেটেড হয়ে যেতে পারে, হ্যাঁ, যদি আবার সুইচ অন করা হয়। সো এটা প্রশান্তির কিছু নাই, হ্যাঁ, প্রশান্তির কিছু নাই। আপনি ললেসনেসটা দূর করেন, আপনি ইকোনমিটা অ্যাড্রেস করেন। ইকোনমিটা অ্যাড্রেস করলে হবে কি, এই যে হাই প্রাইস অফ কমোডিটিস, হ্যাঁ, ইনক্লুডিং রাইস অ্যান্ড অল, এইটা আপনার কি বলে যে কমে আসবে, মানুষ শান্তিতে থাকবে। মানুষ কিছুই তো চায় না, মানুষ খেতে চায় এবং শান্তিতে বাস করতে চায়। সাধারণ মানুষের কিন্তু ইলেকশন নিয়ে খুব মাথা ব্যথা আছে আমি মনে করি না। সাধারণ মানুষের ইলেকশন নিয়ে খুব মাথা ব্যথা আছে আপনার ধরেন যারা স্টেক হোল্ডার, যারা মানে কি বলে যে ক্ষমতায় যেতে চায়, হ্যাঁ, বা সুশীল সমাজ, হ্যাঁ, যারা সোসাইটি অ্যাডভান্স শ্রেণী, তারা ইলেকশন, হ্যাঁ, মিডল, তারা আপনি গ্রামে যান না, গ্রামে ইলেকশন নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নাই, হ্যাঁ। তারা চাচ্ছে যে আমার মেয়েটা সন্ত্রাসীর হাত থেকে নিরাপদ কিনা, আমার ছেলেটা মানে দুর্বৃত্তর হাত থেকে। কিন্তু এগুলো নিশ্চিত না করলে তো তখন ইলেকশনের প্রয়োজনীয়তার কথা মানুষ অনুভব করে। হ্যাঁ, ওখান থেকে আসতেছে যে এই গভর্নমেন্ট রুল করতে পারতেছে না। এই গভর্নমেন্ট যেহেতু রুল করতে পারতেছে না, তখন মানুষ ভাবতেছে যে তাহলে একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে দেখি ওরা কি করে। মানুষ তো অল্টারনেটিভ খুঁজবে। আপনি যখন ফেল করবেন তখন তো অল্টারনেটিভ খুঁজবে। এই যে এখন ইলেকশনের দাবিটা, যেটা না ইলেকশনের দাবিটা পলিটিক্যাল, এটা তো গভর্নমেন্টের ফেইলিউরের কারণে। গভর্নমেন্ট যদি রুল করতে পারতো, এখন যেটা আমরা দেখতেছি না যে ইউনুস থাকুক, এই যে এটা দিস ইজ অর্গানাইজড জিনিস। এটা ইট ডাজন্ট সিগনিফাই এনিথিং, হ্যাঁ। এইটা অর্গানাইজড ওয়েতে, এবং মানে এটার মানে আমি তো বলবো যে মানে আমাদের দেশে হয় কি, এই মানে একটা জজবা তুলে দিলেই হলো আর কি, হ্যাঁ, একটা জজবা দিলে তো এইটা চেইন ইফেক্ট হইতে থাকে। সেটা নিয়ে আমরা আপনাকে একটু থামাই। আজিজুল বারী হেলাল, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। হেলাল ভাই, স্বাগত ও কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা কথা বলছিলাম নির্বাচনের সময় নিয়ে প্রেস নোটের যে দ্বিধা, সেটি নিয়ে। সেই সঙ্গে আপনাকে আরেকটা প্রশ্ন আমি করতে চাই। আপনি নিশ্চয়ই শুনেছেন যে উপদেষ্টা ফরিদ আক্তার তিনি বলেছেন এই সরকার নির্বাচিত নয়, কে বলল? এবং একই দিনে ফরাদ মজার সাহেব, চিন্তক লেখক, তিনি বলছেন যে ভোট দিয়ে কেবল গণতান্ত্রিক রাষ্ট্র হয় না, ভোট দিয়ে লুটেরা শ্রেণী আসে। ফলে ফরাদ মজার এবং ফরিদা আক্তার তো সরাসরি সরকারের সঙ্গে সম্পৃক্ত। ফলে এই সরকারের আসলে তাহলে ধরনটা কি? এবং এই সরকার যদি অনির্বাচিত নাই হয়, তাহলে নির্বাচন নিয়ে আপনাদের এত তাড়াহুড়া কেন? ধন্যবাদ। দেখেন, এটা ফরাদ মজারের যে থটটা, এটা তার একান্ত ব্যক্তিগত থট, সার্বজনীন থট কিন্তু এটা না যে নির্বাচনের মাধ্যমে এটা লুটেরা সরকার আসবে। তাদের পৃথিবীতে যত দেশে নির্বাচন হয়, নির্বাচনের ফসব লুটেরা সরকার আসতো, তাই না? এটা ওনার ব্যক্তিগত থট। এই থটটা নিয়ে বক্তব্য দেওয়ার কিছু নেই। বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো নির্বাচিত সরকার এসেছে, তারা কি সবাই লুটেরা ছিল? আর তারা কি সবাই আপনার এই ফরাদ মজারের এই থট অনুযায়ী তো এই দেশে কোনো ভালো সরকার আসেনি। আর ভালো সরকার না আসে তো দেশটায় 57 বছরে আমরা যা কিছু অর্জন করেছি, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, আমাদের যা কিছু অর্জন, সব কিছু তো উনিকে অস্বীকার করলেন। আর ফরিদ আক্তার যেটা বলছেন যে এটা নির্বাচিত সরকার না, কে বলল? ওই একই থট যে
গণ অভ্যুত্থানটা হচ্ছে জনগণের অভিপ্রায় হয়েছে, তাই না? সেই জনগণের অভিপ্রায়কে উনি মনে করছেন যে উনি নির্বাচিত, কিন্তু এটা তো আপনার একটা অভ্যুত্থানের সরকার। আমি মনে করি অভ্যুত্থানের সরকার মানে একটা ধারাবাহিক সরকার, একটা সরকার চলে গেল আর একটি সরকার, অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠিত। এই সরকারের মূল কাজটি ছিল যে ট্রান্সফর্ম টু দ্য ডেমোক্রেসি রূপান্তর করা, টু রিস্টাবলিশড, পুনরস্থাপন করা এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। এখন মাহবুব কামাল ভাই যেটা বললেন যে প্রান্তিক অঞ্চলের মানুষ ভোট চায় না, এটা মাহবুব কামাল ভাইয়ের একটা একান্ত থট বা উনি হয়তো কোনো সার্ভে থেকে পেয়েছে। কিন্তু পলিটিক্যাল ব্যাকরণে কি বলে, পলিটিক্যাল ব্যাকরণে কি বলে যে একটি অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার আসে, ইন্টারিম সরকার, তার প্রধান কাজ হলো নির্বাচন এবং গণতন্ত্র, টু এস্টাবলিশ দ্য গণতন্ত্র, গণতন্ত্রের পূর্বশর্ত নির্বাচন, তাই না? এখন দেখতেছি এই সরকার বিভিন্ন রকম এই মাহবুব কামাল ভাই যেটা বলেন জজবা তুলছে নিজেকে অপরিহার্য করবার জন্য, যে ডক্টর ইউনূস সরকার ছাড়া আর কোনো বিকল্প সরকার বাংলাদেশ চালাতে পারবে না, এরকম একটি মানে জজবা যেটাকে বলে, এরকম একটা শো আপ তিনি করতে চাচ্ছেন, নিজেকে অপরিহার্য করে তুলতে চাচ্ছেন। যেমন ঈদের মাঠে 5 বছরের একটা ওই যে লোকজন বলল এইটা কি স্পন্টেনিয়াস না এটার পিছনে কোনো মতলববাজি আছে, যেরকম শেখ হাসিনা বলতো যে শেখ হাসিনা সরকার বারবার দরকার, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, বিভিন্ন লোক বলতো। ডক্টর ইউনূসও কিন্তু এরকম একটা জজবা তুলেছে। আরেকটি কথা দেখেন, তার নিজেকে অপরিহার্য করে তুলবার জন্য এইটা আপনাকে শুনতে ভালো লাগবে যে বিনিয়োগ সম্মেলন যেটা করলো, সবাই দেখলাম খুবই লাফালাফি করলো, যারে বাবা বাংলাদেশে বিনিয়োগ আছে। আর আমরা যারা রাজনীতি বিজ্ঞানের ছাত্র বা যারা অর্থনীতি বিজ্ঞানে পড়েন বা অন্য কিছু বলেন, আমরা জানি যে দেশে যখন পলিটিক্যাল আনসার্টেনিটি থাকে তখন কিন্তু বিনিয়োগগুলো হয় না, তাই না? যতই আপনি তোড়জোড় করেন না কেন। আমি দেখলাম যে একটা বিনিয়োগ সম্মেলন করে উনি দেখাতে চাইলো যে তার অপরিহার্য, তিনি ফরেন ইনভেস্টমেন্ট বাংলাদেশে অ্যাট্রাক্ট করছেন, তার যে ইন্ডিসপেন্সিবিলিটি এইটা বারবার তিনি প্রমাণ করতে চাচ্ছেন। ঠিক একই কাজটা করলো বিমস্টেকে যে তিনি বললেন যে আমি ভারতকে এইসব বলেছি যে এক্সট্রাডিট করো শেখ হাসিনাকে, তারপরে আপনার গঙ্গার পানি চুক্তি রিনিউ করো, তিস্তার পানি চুক্তি করো, আপনি বলছেন আরো অনেক কথা বলছেন, পপুলার হওয়ার একটা চেষ্টা। হ্যাঁ, পপুলার হওয়ার একটা, কিন্তু যতই উনি কিন্তু একটা আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব, নিঃসন্দেহে তার এটা বোঝা উচিত যে তিনি কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্ট, সমস্ত কাজের দায়িত্ব তার না, সমস্ত কাজের দায়িত্ব তার না, তার দায়িত্ব। হেলাল ভাই, কিন্তু আমি খুবই নিশ্চিত এখানে যদি বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো নেতা বা এনসিপির নেতা থাকতেন, তারা বলতেন যে যদি কোনো কারণে 5 আগস্ট না আসতো, তারা এটি না ঘটাতে পারতো, তাহলে আজিজুল বারী হেলাল নিশ্চিতভাবে আজকে হয়তো জেলে থাকতেন। সেটা তো 71-এর স্বাধীনতা না হইতো, 71-এর স্বাধীনতা না হইতো, তাহলে আপনারা কেউ তো বাংলাদেশ তারা লিখতে পারতেন না। এই হইতো না, এইগুলো উইন্স অফ এ ডাব, আমার যদি পাখির মতো ডানা থাকতাম গুলি দিতে পারতাম, এই সমস্ত তো আপনার মানে একটা কি ধরনের কথা এটা একটা। 71 সালে 47-এর দেশভাগ না হলে কি হতেন, ব্রিটিশ আপনার আন্ডার থাকছেন, এইসব কথা বলে লাভ আছে কোনো? এইসব কথা আমি 1 মিনিট, হেলাল ভাই আমাকে মিস ইন্টারপ্রেট করছে না, আমি বলি সেটা হচ্ছে গ্রামের যারা সাধারণ মানুষ, নন পার্টিজানরা কখন নির্বাচনের জন্য উঠে পড়ে লেগে, যখন সিটিং গভর্নমেন্ট ফেল করে, একদম সিটিং গভর্নমেন্ট যখন ফেল করে তখন তারা নির্বাচনের জন্য, তারা কিন্তু ওদের মধ্যে কিন্তু ডেমোক্রেটিক আস্থা নাই যে ভোট না দিতে পারলে জীবন শেষ হয়ে গেল, ভোট আবার গণতান্ত্রিক অধিকার, তারা এটা সাধারণ মানুষ। কিন্তু এই সরকার যদি আজকে আপনার হতো, আপনার সাকসেসফুল হতো, তারপরে কি নির্বাচন না দেওয়ার থাকা এটা কি তামাশা না বেইমানি হতো? না সেটা না তো, এটা তো আলোচনাটাই হেলাল ভাই আমরা করতে চাই যে আপনাদের সঙ্গে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা নির্ধারিত বৈঠক, এবং আজকে সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করে বলেছেন ডিসেম্বর নির্বাচন দেওয়ার যে কথা, জুনের ভিতরে দেওয়ার কথা বলছে, বিএনপি সেটির সঙ্গে একমত নয়। তাহলে ডিসেম্বরে যদি নির্বাচন না হয় তাহলে বিএনপি কি করবে সেটা নিয়ে আপনাদের মতামত শুনবো। দর্শক, তার আগে একটা বিরতি নিন। দর্শক, স্বাগত একবার 24 ঘন্টায়। বিএনপি নেতা আজিজুল বারী হেলাল আছেন আমাদের সঙ্গে। হেলাল ভাই, জুনের মধ্যে ভোট এটা আমরা মানি না। সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, এবং বৃহস্পতিবার আপনাদের সঙ্গে প্রধান উপদেষ্টা মহোদয়ের একটা বৈঠকও নির্ধারিত আছে, এবং সেখানেও বিএনপি আনুষ্ঠানিকভাবে বলছে তার একটা সুনির্দিষ্ট সময়সীমা চাই নির্বাচনের। অপরদিকে এনসিপি এবং জামাত ইসলাম স্পষ্ট করে বলছে যে নির্বাচনের আগে সংস্কারের পথনকশা তারা চাই।
আর সংস্কার বিষয়ে ঐক্যমত না হয়ে নির্বাচনে গেলে শঙ্কা দেখা দেবে, এটা হচ্ছে জামাতের অবস্থান। ফলে রাজনৈতিক দলগুলোও তো নির্বাচন ডিসেম্বরে নিয়ে ঐক্যমত না, হেলাল ভাই, সেক্ষেত্রে কি হবে? আমার কাছে তো মনে হচ্ছে দুইটা বক্তব্য, দুটোই ঐক্যমতের একটা। একজন বলছে যে সংস্কারের পথ নকশা আর নির্বাচনের পথ নকশা, পার্থক্য তো আমি কিছু দেখি না। সংস্কার বলতে বোঝাচ্ছে যে নিড টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এইটার জন্য কি কি সংস্কার করা প্রয়োজন আমরা এইটা বলছি। এবং জামাতে ইসলাম এবং অন্য যে নতুন রাজনৈতিক দল তারা হয়তো সংস্কারের এরিয়াটা আরো বড় দিচ্ছে, পুলিশ সংস্কার, প্রশাসন, অনেক কিছু, তাই না? এইসব বিষয় কিন্তু রিজলভ হয়েছে। যে স্প্রেডশিটটা আমাদের কাছে দিয়েছে সরকারের যে ঐক্যমত কমিশন থেকে, সেখানে কিন্তু বিএনপি সব কিছুর সাথেই প্রায় 70 থেকে 80% কিন্তু আমরা ঐক্যমত পোষণ করেছি। সুতরাং আমরা বলছি যে আপনি একটা রোডম্যাপ দেন কবে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, কারণ এই 8-9 মাসে উনি 2টা ডেট দিয়েছেন, শুধু শিফট করছে, একবার ডিসেম্বর একবার জুন, আবার মাঝে মাঝে কিছু বাইনারি তুলছে। কি বাইনারি? যে নির্বাচনের মুখোমুখি কোনো সময় আপনার সংস্কার, কোনো সময় বিচার, কখনো স্থানীয় সরকার নির্বাচন, আরও অনেক কিছু আপনার লেক্সিকন ব্যবহার করে নির্বাচনকে একটা দীর্ঘসূত্রিতা নিয়ে যাচ্ছে। এই যে বললাম তার অপরিহার্যতা প্রমাণ করছে, তাকেই দরকার, এটা আর একটা ইস্যু। সুতরাং বিএনপি বলছে যে আপনি যদি একটা সুনির্দিষ্ট পথনকশা, দ্যাট মিনস রোড ম্যাপ না দেন, নির্বাচনটা কবে হবে, কবে শিডিউল ঘোষণা করবেন। ইভেন এখানে আরেকটা বিষয় আছে, ডক্টর ইউনূস সরকার কিন্তু কখনো বলেনি তার সরকারের মেয়াদ কত। আপনার পলিটিক্সে, পলিটিক্যাল সায়েন্সে একটা নির্বাচিত সরকার বাংলাদেশের সংবিধান অনুযায়ী 5 বছর থাকে। আর আমাদের দেশে আগে যে সরকারগুলো ছিল আপনার ইন্টারিম বা কেয়ারটেকার, এটার কনভেনশন ছিল যে 3 মাস। 91 সালে আমরা দেখেছি, এর আগে আমি জানি না, 91 সাল থেকে এই কনভেনশনটা শুরু হয়েছে 3 মাস। শুধুমাত্র ফখরুদ্দিনের সরকার 2 বছর ছিল অন্যায় এবং অবৈধভাবে, তখনও বিএনপি প্রতিবাদ করেছে। এবং এই অন্যায় অবৈধভাবে থাকার ফলে 17 বছর একটা ফ্যাসিবাদ এই জাতিকে বহন করতে হয়েছে, কত রক্ত সংগ্রাম। সুতরাং এখনও ডক্টর ইউনূস সরকার যদি একইভাবে একই বয়ান দেয়, আপনার 2007 সালে যে বয়ান দিল ফখরুদ্দিন মঈনুদ্দিন, সংস্কার, পরিবারতন্ত্র, আরও অনেক বয়ান দিছিল, পরে তো একদম মানে পর্বতের মুশিক প্রসব হলো এবং 17 বছরের একটা ফ্যাসিবাদ জন্ম দিয়ে গেল। এখনো ডক্টর ইউনূস সেই পথে যদি হাঁটে, ডক্টর ইউনূস যে অপরিহার্য এটাকে আপনারা অস্বীকার করতে পারেন? ধরেন 5 আগস্টের পরে আমি তো বললাম উনি একটা ওয়েল অ্যাকসেপ্টেড পিপল ছিল এট দ্যাট টাইম, সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি ছিল। উনি ধরে নেন যত ভালো লোক হোক, যত ফেরেস্তা হোক, কিন্তু বাংলাদেশে উনি যদি একটা সুষ্ঠু নির্বাচন না অনুষ্ঠান করেন, নিজে যদি ক্ষমতায় চলে যান, অর্থাৎ ছেলে বিয়ে দিতে যায়, বাপ যদি বিয়ে করে বসে, তাহলে এটা কেমন হবে? ডক্টর ইউনূসের ক্ষেত্রে তাই হচ্ছে। তিনি যদি যার দরকার নির্বাচন দেওয়া, যার দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা, একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা, এইটাই তো পলিটিক্যাল ডিসকোর্সটা তো এরকমই ছিল। সেইটাকে আপনি এখন বিভিন্ন রকম কথামালা দিয়ে, বিভিন্ন রকম ন্যারেটিভ দাঁড় করিয়ে, টার্মিনোলজি ব্যবহার করে যদি সেটাকে আপনি দীর্ঘায়িত করেন, তাহলে কি জাতির সাথে তামাশা করা হবে না? আপনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব, এটা ঠিক, কিন্তু আপনি ভুল করে তো মানুষ বলবেই আপনি ভুল করছেন। কি ভুল করছেন? যে জনগণের যে অভিপ্রায়, রাজনৈতিক দলগুলো যে জন্য আপনার 17টা বছর আন্দোলন সংগ্রাম রক্ত দিলাম কি জন্য? যে দেশে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য। এখন যার হাতে দিলাম ক্ষমতাটা সবাই মিলে, তিনি যদি এখন নিজেকে ওই ক্ষমতার জন্য অপরিহার্য করে তোলে এবং নিজেই ওই ক্ষমতা ভোগ করে, তাহলে জাতির সাথে বেইমানি হবে, তামাশাও হবে। মাহবুব ভাই, এই যে রোড ম্যাপ, তার মানে বিএনপিও চায়, জামাত বা অন্য রাজনৈতিক দলগুলোও চায়। একজন চায় নির্বাচনের রোড ম্যাপ, আরেকজন চায় সংস্কারের রোড ম্যাপ। কিন্তু এই সরকারের টিও আর কি, টার্মস অফ রেফারেন্স কি, মেয়াদ কি, সেটাই স্পষ্ট না হলে কোনো রোড ম্যাপকে আসলে দেওয়া সম্ভব? বলছি আমি, শুনেন। প্রথমে হেলাল ভাই তো পরে আসছে, তো উনি এই জন্য আমার কথা শুনে নাই। প্রথম কথা হচ্ছে, দিস গভর্নমেন্ট হ্যাজ টেরিবলি ফেইলড। সুতরাং এই গভর্নমেন্ট দ্রুত নির্বাচন দিয়ে, আমরা বুঝে গেছি যে এই গভর্নমেন্ট এই দেশ রুল করতে পারবে না, এটা আমরা বুঝে গেছি। সুতরাং এখন নির্বাচন দিতে হবে এবং এটা উইদিন ডিসেম্বর। মানে কি অর্থ আপনি এরকম সিদ্ধান্তে যাচ্ছেন? মানে আমরা শুনেন, প্রিভেইলিং সিচুয়েশন কি? আপনি কি এখনো ল অ্যান্ড অর্ডার রেস্টোর করতে পারছেন? আপনি ল অ্যান্ড অর্ডার রেস্টোর করতে, মানুষের নিরাপত্তা দিতে পারছেন? পারেন নাই তো। আগের চেয়ে উন্নত হয়েছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি? শুনেন, আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাইছে ল এনফোর্সাররা,
এখন আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি ঘটাচ্ছে পাবলিক, এটা আরো ভয়াবহ। মানে নানা রকম উত্তেজিত পাবলিক, নানা রকম মব, তারা আইন শৃঙ্খলা অবনতি ঘটাচ্ছে। কোনটা বেশি? আইন শৃঙ্খলা বাহিনী তো সংখ্যা কম, পুলিশের দ্বারা অন্যায় হলে ভালো ভালো। তো এখন মানে দুইটাই অন্যায়। আমি বলি যে এখন যেগুলো হচ্ছে, এখন তো ধরেন যে আপনাকে হুট করে বলে দিবে যে আপনি স্বৈরাচারের দোষর, ধরে 30-40 জন লোক এসে আপনাকে মারপিট শুরু করবে। তো এইটা তো মানে এটা আরো বেশি ভয়ঙ্কর, তাই না? তো আপনি তো রুল অফ ল মানে এস্টাবলিশ করতে পারেন নাই। তারপরে আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি যে রাষ্ট্রের কিছু যে মৌলিক চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। কতগুলি মৌলিক চরিত্র প্রতিটা রাষ্ট্রের একটা মৌলিক চরিত্র থাকে, হ্যাঁ, এই মৌলিক চরিত্র তো নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। যেমন ধরেন যে প্রো লিবারেশন যে সমস্ত মানে চেতনা আমাদের মধ্যে আছে, যে ধরনের আছে, সেগুলো তো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাই না? সেইটাকে মানে কি বলে অগাস্ট অভ্যুত্থান দিয়ে রিপ্লেস করার চেষ্টা করছে। তো এটা তো ঠিক না। এগুলো জাতিকে ডিভাইড করা হচ্ছে, জাতিকে ডিভাইড করা হচ্ছে। তো এগুলি আগেও তো একই কাজ হয়েছে। হ্যাঁ, হয়েছে। যে কারণে তো অভ্যুত্থান, আপনি অভ্যুত্থানটা করলেন কেন? ফর এ বেটার সোসাইটি, তাই না? তাহলে আপনি যদি একই জিনিস করেন ইন এ ডিফারেন্ট ফর্ম, তাহলে লাভ হলো কি? অভ্যুত্থান লাভ হলো মানে, তাই না? এখন কি বলে যে ওই যুক্তিবিদ্যা একটা কথা আছে যে কি পশুর মধ্যে শিয়াল চালাক না পাখির মধ্যে কাক চালাক, মানে দুইটা তো দুই ধরনের জিনিস, তাই না? তো ফলে ওইটা এক ধরনের ছিল, এইটা এক ধরনের। কিন্তু ভাই পুরা সোশ্যাল মিডিয়া জুড়ে একটা স্লোগান, এবং আমাদের এই প্রোগ্রামে ফেসবুকে লাইভ এনেছে কমেন্ট দেখছিলাম, মানুষ কমেন্ট করছে ডক্টর ইউনূস সরকারকে 5 বছর চায়, আরো বেশি দিন চায়। আপনি বলছেন সরকার ব্যর্থ, ফলে এখন আমরা কোনটাকে নিব? না, কথাটা হচ্ছে যে আপনি এই সোশ্যাল মিডিয়া বলেন বা আমি যখন বলি যে এইটা জনগণ চাচ্ছে, জনগণ যে চাচ্ছে এইটার প্যারামিটারটা কি? আপনি কি রেফারেন্ডাম করছেন? আপনি কি নির্বাচন করছেন? এইটা হুট করে কিছু লোক যদি বলে দেয় যে আমরা এইটা চাই, হ্যাঁ, এই দেশে 18 কোটি লোক, এখন 18 কোটি লোকের মধ্যে 10,000 বা 20,000 লোক ফেসবুকে কমেন্ট করতেছে, ওইটাই কি জনমত? আপনি জনমত আসলে কি এইটা দেখার জন্য তো আপনাকে রেফারেন্ডাম দিতে হবে। আপনি রেফারেন্ডাম দেন যে এই গভর্নমেন্ট মানে কন্টিনিউ করা উচিত না, এই মানে নির্বাচন দিয়ে চলে যাক, তাহলে দেখা যাক পাবলিক কী বলে, দেখা যাক, তাই না? আপনি ফেসবুক দিয়ে এগুলি তো বুঝবেন না। ফেসবুকে তো অনেক রকমের আপনার কি বলে যে কায়দা কানুন আছে, আমরা জানি। আচ্ছা, এখন 2 নম্বর হচ্ছে যে আপনি যে এই যে সংস্কারের কথা বলতেছেন না, এইটা আমার কাছে খুব হাস্যকর মনে হয় সংস্কার। যে কারণে আমি বলতেছি যে গভর্নমেন্ট তাড়াতাড়ি নির্বাচন দেওয়া উচিত। এই সমস্ত সংস্কার তো কোনো মূল্য নাই। যে সংস্কার ইলেকটেড গভর্নমেন্ট চেঞ্জ করতে পারবে বাই অ্যামেন্ডমেন্ট অর মানে মিলিটারি টেক ওভার, একটা মিলিটারি টেক ওভার হয়ে গেল, ফর এক্সাম্পল একটা ইলেকটেড গভর্নমেন্ট হলো, তারপর 2 বছর পরে দেখলো আমরা সংসদে যে মানলাম না, তখন আচ্ছা দেখলো যে আরে এই অবস্থা তো চলতে পারে না, এটা আমাদের ঐতিহাসিক দায়িত্ব টেক ওভার করলে তো কনস্টিটিউশন হেল্ড আপ করে দিবে ফর ইনডিফিনিট পিরিয়ড। আপনি কি করবেন? এই যে শ্রম দিচ্ছি আমরা, এই যে বেধা দিচ্ছি, হ্যাঁ, পণ্ডশ্রম হয়ে যাবে না? তারপর ধরেন যে 2/3 মেজরিটি পাইলো একটা দল, সে মনে করলো যে এই জিনিসগুলি আমার ইডিওলজির সাথে কোইনসাইড করতেছে না, একটা অ্যামেন্ডমেন্ট করে দিল। আপনি তো অ্যামেন্ডমেন্টের প্রভিশন রাখবেন নাকি এটা মানে কুপরিবর্তনীয় সংবিধান হবে, যেটা এইটা পরিবর্তনই করা যাবে না। ফলে যেইটা বন্ধ, আপনি সংস্কার করবেন কোনটা? আপনি স্কুল ঠিক করেন, স্বাস্থ্যখাত ঠিক করেন। আমি বলি স্কুল এর মেইন, স্কুলের জন্য 3টা জিনিস আবশ্যক। একটা হচ্ছে এই কি বলে যে পুকুর, খেলার মাঠ এবং বাগান। এই নদীমাতৃক দেশে একটা শিশু ডুবে মরে, ভাবেন একবার, নদীমাতৃক দেশে শিশু ডুবে মরছে, তার মানে কি? আপনি শিশুদের সুইমিং শেখাচ্ছেন না, মানে আপনি মৌলিক সংস্কার। আচ্ছা হ্যাঁ, এগুলি স্কুলে কি পড়ানো হচ্ছে, বিশেষ করে মাদ্রাসায় কি পড়ানো হচ্ছে, তারপরে ওদেরকে কি শিশুতোষ বুদ্ধিভিত্তিক ভাবে গড়ে তোলা হচ্ছে কিনা, সংস্কার হবে এগুলি। যে জিনিস পরিবর্তন করা যায়, যে জিনিস না করা ভালো। যে আমরা মঞ্জু ভাই, আপনার কাছে আমার খুব সরাসরি প্রশ্ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা রকম ভয় ছিল,
3 দিন দেশে সরকার ছিল না, এবং ধরেন ওবায়দুল কাদেরের সেই উক্তির কথা নিশ্চয়ই মনে আছে যে হাজার হাজার, সেরকম পরিস্থিতি হয়নি, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির যে খারাপ হয়েছে সেটা সরকারও স্বীকার করে। রাত 3টার সময় স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রেস কনফারেন্স করতে হয়েছে। কিন্তু রিসেন্টলি কি আইন শৃঙ্খলা পরিস্থিতির একটু উন্নতি হলো নাকি? আমরা আজকেই পড়ছিলাম যে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ না দেওয়ায় 2 পোশাক কারখানা ভাঙচুর, গাজীপুরে বিভিন্ন পোশাক কারখানায় হামলা ভাঙচুর, চট্টগ্রামের ডিসি হলে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর, চারুকলায় গতকাল রাতে ফ্যাসিবাদী শেখ হাসিনাকে মিন করে একটি প্রতিকৃত হয়েছিল, সেটি তো আগুন দেওয়া হয়েছে। ফলে এগুলো আসলে কি বার্তা দেয়? আমি একটু কামাল ভাইয়ের সাথে কিছু বিষয় দ্বিমত আছে আমার, আমি কিছু কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চাইতে ভালো হয়েছে, এটা আপনি ডাটা খুঁজলে আপনি ডাটা সেখানে পাবেন। আগের চাইতে মানে কি এই সরকারের আমলের আগে? এই সরকারের, সেটা বলেন, ধরেন এই সরকারের 2 মাস আগের চেয়ে বা 3 মাস আগে, ঠিক আছে। হ্যাঁ, আপনাকে সেটাই বলছি আমি। প্রথম কথা হচ্ছে মাহবুব কামাল ভাই যেভাবে বললেন, মনে হয় যেন বাংলাদেশ একটা খুব আইডিয়াল সিচুয়েশনে ছিল, হঠাৎ করে আমাদের মূল্যবোধ সব ধসে যাচ্ছে বিষয়টা। আমরা তো এমন একটা জায়গায় ছিলাম যেখানে 1000 কোটি টাকা লুটপাট হয়েছে, যেখানে আপনার গুলি করে লাশ পুড়িয়ে ফেলা হয়েছে, যেখানে গুম করে ফেলা হয়েছে, ঠিক আছে? আমি এগুলো আর বলতে চাই না, কারণ আমরা রাষ্ট্রের প্রত্যেকটা জিনিস ধ্বংস হয়ে গেছে। আপনি জানেন প্রধান বিচারপতিকে লাথি মেরে আপনার দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এইরকম একটা খারাপ পরিস্থিতি। আমরা গণঅভ্যুত্থানটা কেন হয়েছে? নির্বাচন দেন নাই আপনি, আপনার কোনো মৌলিক অধিকার নাই, আপনি আজকে যার জায়গা সে থাকতে পারে না, দখল করেছে। আজকে বিএনপির এখানে বিএনপির নেতা আছেন, বিএনপির একজন নেতাকে গুম করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। এখন আমরা জানি না ওনাকে কীভাবে দেশ থেকে পার করা হয়েছে। বিএনপির একজন নেতাকে খুঁজেই পাওয়া যায় না, ইলিয়াস আলীকে আমরা। সুতরাং কোন রকম একটা পরিস্থিতিতে দিনের পর দিন আমরা আন্দোলন করেছি, গুলি খেয়েছি, আমরা আমাদের অধিকার ফিরে পাই নাই। সেই জায়গায় একটা মামলা করা যায় নাই, সেই জায়গা থেকে একটা গণ অভ্যুত্থান হয়েছে। আমরা এত তাড়াতাড়ি তো অতীতকে ভুলে যাওয়া যাবে না। আমরা যেখানে একটু আগেই বলছিলাম যে এখনও তো আমরা বলছি মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন হয় নাই, তাই না? সুতরাং এরকম একটা অবস্থা থেকে আপনি আমরা অবশ্যই এই সরকারের সমালোচনা করছি, এই সরকারের দায় দেনা আমরা অবশ্যই তাদেরকে, কারণ কেউ সমালোচনার ঊর্ধ্বে না। কিন্তু বলার সময় যখন আমরা এমনভাবে বলবো তখন মনে হবে যেন যে আমরা ওই যে আমাদের লোকেরা হঠাৎ করে বলেন যে আগেই ভালো ছিলাম। তা আগে ভালো ছিলেন, তাইলে আবার আগের যুগে ফিরে যান, আগের যুগে হাসিনাকে নিয়ে আসেন, দেখেন আপনি কথা বলতে পারবেন কিনা, আপনি রাজপথে আন্দোলন করতে পারবেন কিনা, আপনার অফিসে থাকতে পারবেন কিনা। বিএনপি অফিস তো 54 জন না 55 জনকে বের করে নিয়ে, মানে লাইভ ধরে নিয়ে অ্যারেস্ট করে নিয়ে গেছে। বিএনপি অফিস বন্ধ ছিল দিনের পর দিন। সুতরাং কথা হচ্ছে আমরা হঠাৎ করে জন্ম নিয়ে আলোচনা করলে হবে না, আমাদেরকে বাস্তবতা বুঝতে হবে যে ডক্টর ইউনূস নিজের ইচ্ছায় সেখানে বসে গেছেন, বিষয়টা কিন্তু এমন না। ওনাকে একটা পাবলিক অ্যাসপিরেশনের জায়গায়, এবং সেই দায় তো আমাদের সবার, আমরা সবাই মিলেই তো ওনাকে সমর্থন দিয়েছি। কথা হচ্ছে ডক্টর ইউনূসের আমরা সমালোচনা করছি কি? ডক্টর ইউনূসের সমালোচনার প্রথম জায়গায় আমরা বলেছি যে উনি প্রথম ভুলটা যেটা করেছেন সেটা হচ্ছে উনি এই গণ অভ্যুত্থানের জন্য সকল শক্তিকে একীভূত করে একটা সবাইকে ওনার উচিত ছিল ক্রেডিটটা দেওয়ার। উনি ক্রেডিটটা দিয়েছেন শুধুমাত্র ছাত্রদের, যুবকদেরকে তৎকালীন সময়ে। কিন্তু এই আন্দোলনতে একটা ধারাক্রম আছে, এই জায়গায় উনি সবাইকে একসাথ করতে পারতেন। দ্বিতীয় হচ্ছে যে উনি প্রাথমিকভাবে উনি একটা সরকার গঠন করেছেন, কিন্তু যখন বিএনপির পক্ষ থেকে, যখন অন্যান্য আন্দোলনকারী দলের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে মত দেওয়া হয়েছে, সেগুলোকে ওনার ইনক্লুড করা দরকার ছিল। আমাদের মানে যে কোনো সমালোচনা, যে কোনো কিছু যৌক্তিক জায়গা থেকে করতে হবে। এখন আসেন, আমাদের একটা অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল, ব্যাংকগুলোর কোনো মানে হদিস ছিল না, টাকার আমরা এখন আমাদের টাকা ফেরত পাই নাই। যেমন মাহবুব কামাল বলছেন, ওনার কথাটা কতটুকু সাংঘর্ষিক। উনি বলছেন যে পুকুর বানাইতে হবে, খেলার মাঠ বানাইতে হবে, তাহলে তো নিউজ সরকারকে 5 বছর ধরে থাকতে হবে। খেলার মাঠ বানাবে না পুকুর বানাবে? আপনি সংস্কারের জায়গায় কোথায় বলছেন এখন খেলার মাঠ পুকুর বানাতে হবে? সংস্কারের জায়গাটা আমি আবারও বলছি যে পার্টিকুলারলি এটা বিএনপিরই প্রস্তাব, যে 31 দফা, বিএনপির 31 দফা তো বিএনপিরই প্রস্তাব। বিএনপির প্রস্তাব তো বিএনপির একার প্রস্তাব না, এটা অন্যান্য দলেরও এটার সাথে প্রস্তাব আছে। তাহলে সেখানেই তো আমরা বলছি যে 2 দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। একটা জিনিস মিশু খেয়াল করেন, আমরা যে গণ অভ্যুত্থানটা করেছি, এই গণ অভ্যুত্থানটা আমাদের যে প্রচলিত সংবিধান আছে, এই সংবিধানে এই গণ অভ্যুত্থানের কোনো জায়গা আছে? নাই। এটা তো আইনে দেশদ্রোহিতা। তাহলে এই সংবিধান রেখেই যদি আপনি নির্বাচন করেন, আপনি নির্বাচন করতে পারেন না, কারণ উনিও দেশদ্রোহী, আমিও দেশদ্রোহী।
কিন্তু মাহবুব কামাল ভাই হয়তো দেশদ্রোহী পড়বেন না সেই হিসেবে হাইকোর্ট বা সর্বোচ্চ আদালত আপনাদের যমুনা টেলিভিশন 1 নম্বর দেশদ্রোহী, বন্ধ হয়ে যাবে সাথে সাথে এই সংবিধানের আলোকে, ঠিক আছে? কারণ আপনারা গণভবন হামলাকে আপনারা গ্লোরিফাই করেছেন, কথা বুঝেছেন? এই জন্য বলছি শুধু বিতর্কের জন্য বিতর্ক করলে হবে না। আমরা যে জায়গায় এসেছি এখানে একটা রিকনসিলিয়েশন লাগবে, এখানে একটা আমরা বিরতির পর ফিরে বাকি আলাপ করছি। দর্শক একটু পরে ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক স্বাগত আরেকবার। আজিল বাড়ি হেলাল, আমাদের হাতে সময় কম। হাইব্রিডদের দাপটে বিএনপি কি খানিকটা অস্থির কিনা? ধরেন বিশেষ করে এই 7 মাসে 3200 নেতাকর্মীর বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিয়েছেন এবং 51 জন নেতাকর্মী অন্তর্কোন্দলে মারা গেছে। ফলে এখন যদি নির্বাচনের কথা যে আপনারা বলছেন, নির্বাচন দিলে আরো প্রতিদ্বন্দ্বিতা আসবে এবং স্থানীয় সরকার নির্বাচন কি সে কারণে আপনারা অ্যাভয়েড করছিলেন কিনা? ফলে দলীয় কোন্দল কি বিএনপি আসলে সামলাতে পারছে না? এই সমস্ত বাংলাদেশের চিরাচরিত একটা নিয়ম বা মানে এটা কি কবে একটা প্রক্রিয়া যে একটা বড় রাজনৈতিক দল বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে এরকম এগুলো আমরা দমন করছি এবং এর বিরুদ্ধে আমরা আইনগত আমাদের দলীয় যে ক্ষমতা সেই ব্যবস্থা নিচ্ছি। কিন্তু বক্তব্য হলো যে আপনারা আমাদের দিকে যে আমাদের দলের এই সমস্ত অন্তর্কোন্দল সে যে নির্বাচন দেওয়া যাবে না, এটা কি জাস্টিফাই করে? আমাদের দলে অন্তর্কোন্দলের জন্য কি নির্বাচন দেওয়া যাবে না? আপনার নির্বাচন দেওয়া যাবে না এইটাকে জাস্টিফাই করার জন্য কত রকম বাইনারি তোলা হচ্ছে, বাবল তোলা হচ্ছে। যেমন মাহবুব কামাল ভাই একটা কথা বলছেন যে জনমত জরিপের কথা বলছে। জনমত কি বলে? জনমত যাই বলুক, আপনার 5ই আগস্টের পরে সরকারটা কোন অভিপ্রায় নিয়ে গঠিত হয়েছিল, কোন অভিপ্রায় নিয়ে, কোন সংকল্প নিয়ে তৈরি হয়েছিল যে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা? এটা সংকল্প ছিল নাকি রাষ্ট্রের সমস্ত কাজ কাম তার উপরে দায়িত্ব দেওয়া হচ্ছে? এরকম কোন অভিপ্রায় কি ছিল জনগণের? অনেকে বলে যে দেওয়ালে লেখা, গ্রাফিতে লেখা ছিল না, এগুলো তো আসলে আপনার অন্য রকম কথা। আপনাদের যে আকাঙ্ক্ষাটা ছিল, অভিপ্রায়টা ছিল যে শেখ হাসিনা চলে যাবে, একটা সরকার তিনি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে যে ডিস্ট্রয় করা হয়েছে সেই নির্বাচন ব্যবস্থাটাকে ভালো করে একটি রাজনৈতিক সরকার দিবে। সেই রাজনৈতিক সরকার যদি দেশ চালাতে ব্যর্থ হয়, জনগণ আবারও এরকম অভ্যুত্থান করবে। কিন্তু এই নির্বাচনকে ঠেকানোর জন্য আপনি একবার বলবেন যে বিএনপির মধ্যে অন্তর্কোন্দল, বিএনপির লোকজন চাঁদাবাজি করছে, কিন্তু দেখেন যে বাংলাদেশে এবার যে ঈদ উৎসবটা হলো, কত উৎসব মুখর পরিবেশে ঈদ উৎসব হলো না? তো এই কোনো চাঁদাবাজি নেই, কোনো সড়কে যানজট নেই, এই ক্রেডিট কি আপনি সরকারকে দিবেন? এই ক্রেডিট রাজনৈতিক দলগুলোকে দিতে হবে। কারণ সরকারের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ব্যাপারে কোনো ইনিশিয়েটিভ আমাদের চোখে পড়েনি। আমরা দেখছি যে এবার রাজনৈতিক দলগুলো সবাই সহমর্মিতভাবে, সহাবস্থানভাবে, যেহেতু গত 17 বছরের অপারেশন ছিল, একটা সবাই মিলে একটা ঈদ উৎসব পালন করেছে। এখানে আপনি অথচ এই ঈদের আগে বয়ান তোলা হয়েছে রাজনৈতিক দলগুলো চাঁদাবাজিতে ব্যস্ত। যদি চাঁদাবাজি করতোই তাহলে ঈদের সময় সবচেয়ে বড় চাঁদাবাজি করতো। চাঁদাবাজি হয়েছে কিন্তু সরকার এই ক্রেডিট দিতে পারে না, এই ক্রেডিটগুলো রাজনৈতিক দলকে দিতে পারে। অথচ রাজনীতিকে আপনার নির্বাসিত করবার জন্য রাজনীতির প্রথম প্রক্রিয়া হলো রাজনীতি করে কেন মানুষ? আপনি বলেন রাজনীতি কেন করি আমরা? ক্ষমতা অর্জন করার জন্য। কেন ক্ষমতা অর্জন করি? যে দেশ পরিচালনা করব। আর সেই ক্ষমতা অর্জনের একমাত্র উপায় হলো নির্বাচন। সেই নির্বাচনকে আপনার নানা ছলে বলে কৌশলে আপনি এটাকে নির্বাসিত করছেন, এটা কিন্তু কখনো মেনে নেওয়া হবে না। মাহবুব ভাই, আপনাকে বিএনপির দলীয় কোন্দলের সাথে একটা ছোট্ট বিষয় যোগ করে, আজকে শিল্পে গ্যাসের দাম 33% বাড়ানো হয়েছে। নতুন শিল্পে সয়াবিনের লিটারের দাম বেড়েছে 14 টাকা। ফলে জিনিসপত্রের দাম রমজানে স্থিতিশীল ছিল, এটা যেমন সত্যি, সেই ট্রেন্ডটাকে আবার একটু ঊর্ধ্বমুখী কিনা? আচ্ছা, একটু আমি মঞ্জু ভাইকে একটু বলি। সেটা হচ্ছে, দেখেন, সে গত রেজিম মানে কম্পারেটিভলি ভালো ছিল এই কথা কেউ বলবে না। আমার প্রশ্নটা সেটা না। আমার প্রশ্নটা যে অভ্যুত্থানটা যে হলো, আমরা যদি দেখতাম যে গ্রাফটা ঊর্ধ্বমুখী, পারছে না, ঠিক আছে, পারছে না, স্বৈরাচারের ধ্বংসস্তূপ অমুক তমুক, কিন্তু গ্রাফটা তো আমি ঊর্ধ্বমুখী দেখতে চাবো। গ্রাফ যদি নিম্নমুখী হয় তাহলে তো আমি ওয়েট করব না। যেমন ধরেন শেখ হাসিনার বিরুদ্ধে কি সবচেয়ে বড় মারাত্মক অভিযোগ কি ছিল? দুর্নীতি, হয়রানিমূলক মামলা, নেপোটিজম, এই তো ছিল। আর অনেক কিছু ছিল, আপনি মানে মেইনগুলি বলতেছি, দুর্নীতি,
মানে শেখ হাসিনার একটা পিয়ন 400 কোটি টাকা মাত্র বলছি আমি শেষ লুটপাট করেছে, একটা পিয়ন মাত্র। বলতে দেন আমাকে। এগুলি ছিল, তাই না? এখন এগুলি গ্রাফটা কি বলতেছে? দুর্নীতি কি এখন হচ্ছে না? কিংবা এই যে চাকরিতে কি নিজেদের লোক ঢোকানো হচ্ছে না? হয়রানিমূলক মামলা কি হয় নাই? এই যে মডেলকে যে অ্যারেস্ট করা হলো, খোদ আসিফ নজরুল বলতেছে যে আইনি প্রক্রিয়া মেনে চলা হয় নাই। আমার কথা হচ্ছে যে যদি আমরা দেখতাম যে পরিস্থিতি উন্নতি হচ্ছে, তাইলে না আমরা বলবো যে ঠিক আছে। এটা তো একটা উন্নতি যে আসিফ নজরুল স্বীকার করছেন যে নির্বাচন দিলে কি পরিস্থিতি উন্নত হবে। আজকে ডিবি প্রধানকে প্রত্যাহার করা হয়েছে এটার জন্য। আচ্ছা, আমি আপনাকে এখন আমি বলছি যে কথাটা হচ্ছে যে এই যে আমি একটা পোস্ট দিছিলাম যে বড় দুর্নীতি এখন হচ্ছে না, কারণ বড় বড় প্রকল্পই নাই। বড় বড় প্রকল্প হইলে বড় দুর্নীতি হইতো কিনা তখন আমরা দেখতাম। ছোট ছোট দুর্নীতি তো অসংখ্য হচ্ছে, এগুলি তো আমরা জানি, অনেক অসংখ্য ছোট ছোট দুর্নীতি হচ্ছে। তো ফলে আমরা দেখতেছি গ্রাফ নিম্নমুখী। তাইলে আমরা কেন এটা বলবো যে মানে এই সরকার যতদিন লিঙ্গার করবে তা আমরা ভালো অবস্থানে যাব, তাই না? ভালো মানে আমরা তো দেখতেছি পরিস্থিতি খারাপ হবে। হ্যাঁ, তো ফলে তো এটা আমরা ইয়ে করবো না। আচ্ছা, আপনি যে বলে রমজানে, সেটা দেখেন এই যে কতগুলি জিনিস না, এই যে আমার হাতে একদম সময় নেই, বলছি এই যে 33% যে বাড়ানো হলো, হ্যাঁ, এটা কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে যে আমরা অর্থনৈতিকভাবে আমাদের ভালো অবস্থায় নেই, এটি তো ইন্ডিকেট করে, তাই না? আচ্ছা, রমজানে যে সব ভালো ছিল না, এই যে লোডশেডিং হয় নাই, এইখানে মানে রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ যাওয়ার জন্য আমি যেটা খবর পাইছি সেইটার জন্য আপনার বিদ্যুতের যে অ্যালোকেশন সেইটা রমজানে ইয়ে করা হয়েছে, মানে অ্যাডজাস্ট করা হয়েছে। ফলে সেটা তো গভর্নমেন্টের ব্যবস্থাপনা, সেই ক্রেডিট তো দিতে হবে। নিতে অবশ্যই ক্রেডিট, কিন্তু রমজানের দায়িত্ব, আপনি ক্রেডিট বলেন, দায়িত্ব সরকার, আগের সরকার পারে নাই, সেই আমি বলছি রমজানে যে আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেলাম, এইটার মানে আমরা এখন যদি বিদ্যুতের ঘাটতি হয়, মানে ধরেন এপ্রিল মে এগুলো যদি বিদ্যুতের ঘাটতি হয়, তারা আমরা কি বুঝবো যে ওখান থেকে অ্যালোকেট ইয়ে করে এখানে অ্যাডজাস্ট করা হয়েছে? তখন সেটি নিশ্চয়ই সমালোচনা। মঞ্জু ভাই, আপনার কাছে শেষ সময় এই যে গ্যাসের দাম নতুন সংযোগে 33% বাড়ানো, আপনি বিনিয়োগকে আকৃষ্ট করতে চান, বিদেশি বিনিয়োগের কথা বাদ দেন, দেশি বিনিয়োগ গত 8 মাসে নিশ্চিতভাবেই বাড়ার কথা না, কারণ এরকম সরকারের ক্ষেত্রে বাড়ে না। সয়াবিনের দাম বাড়ছে, চালের বাজারে অস্থিতিশীলতা খানিকটা আছে, এটা স্বীকার করতে হবে। ফলে এগুলো কি আবার সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে? আজকে আমরা একটা প্রেস কনফারেন্স করেছি বিনিয়োগ সম্মেলনকে কেন্দ্র করে, সেখানে আমরা স্পষ্ট করে বলেছি যে আমাদের এই অর্থনীতিকে একটা ভুয়া ডাটা দিয়ে আমরা একটা মানে মধ্যমায়ের দেশ হয়ে যাচ্ছি, এরকম একটা অ্যাসপিরেশন বা একটা প্রজেকশন দেখানো হয়েছে, যেটাকে আমরা সিরিয়াসলি ক্রিটিক করেছি। এবং এই সরকার কিন্তু এখনো ওই প্রসেসের মধ্যে আছে। আমরা বলেছি যে না, আমাদের ডাটাগুলোকে প্রপার জায়গায় নিয়ে আসেন। বিনিয়োগ সম্মেলনে একটা দেখলাম 3001 কোটি টাকা নাকি আপনার হইছে, 100 কোটি টাকা নাকি বিনিয়োগ, তো কই আমি 5 কোটি টাকা ব্যয় করতে সরকার প্রপার জায়গায়। আমি এটা বলি, যে কাজ করে বিদ্যুৎ নিয়ে উনি কিন্তু বিনিয়োগ সেই কাজ হেলাল ভাই আপনারা কিন্তু আমি একটা বলি 3100 কোটি টাকা কে বিনিয়োগ করে দেখানো বন্ধ করতে। সরকারের কেউ কিন্তু এখনো বলে নাই যে তারা নির্বাচন দিবে না, তারা রিপিটেডলি বলে যাচ্ছে নির্বাচন ডিসেম্বর টু জুনের মধ্যে। এখানে একটা উপদেষ্টা তো বলল যে এই সরকারের 5 বছর টাকা কথা, দুইজন এটা বলে নাই। এগুলো হচ্ছে আমরা যে ফেসবুকের কথা নিয়ে আপনারা যেভাবে বিষয়টাকে প্রজেক্ট করছেন যে ইলেকশন দিবে না, এটা করবে সেটা, এটাতে যেটা সমস্যা হবে হেলাল ভাই, সেটা হচ্ছে কি জনগণের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়ে যাবে যে আমরা তো বিভক্তি দেখতে পাচ্ছি। এই জন্যই আপনি দেখবেন যে আমাদের লোকদের মধ্যে অস্থিরতা বেশি, মানে খুব বেশি। একটা কিছু হয়েছে তো বিনিয়োগ সম্মেলন হয়েছে, নাইস, কিন্তু এটাকে যেভাবে ফুলিয়ে ফাঁফিয়ে লোকেরা যেভাবে, আরে ভাই ইন্টারন্যাশনাল সেমিনারে তো প্রেজেন্টেশন এভাবে দেওয়া হয়, ইন্টারন্যাশনাল প্রেজেন্টেশন কয়টা আপনি দেখেছেন? কথা হচ্ছে অতিমাত্রায়, এটা কিন্তু সরকারের আমি দোষ দেখি না, একদম ডিজিটাল পূজা, অতিমাত্রায় ডিজিটাল পূজা কিন্তু সরকার করছে আমি বলছি না, কিন্তু যারা করছেন তারাই কয়েকদিন পরে দেখবেন, যখন দেখবেন বিনিয়োগ সমালোচনা করে একেবারে নামাই দিবে, সবাই দেখবে যে তারাই নামাই দিবে। আমি শুধু একটা অনুরোধ করব, সেটা হচ্ছে এই যেটা প্রথমেই মাহবুব কামাল বলেছিলেন যে অযথা বিতর্কগুলো আমরা আনছি, ইলেকশনে আমরা আলোচনা করতে পারি ডিসেম্বর না জুন, আমরা বলেছি একটা মিডলে আমরা একদম সময় নেই। ধন্যবাদ মঞ্জু ভাই, ধন্যবাদ মাহবুব কামাল, ধন্যবাদ আজিল ভাই হেলাল। দর্শক, এই ছিল আলোচনা, ভালো থাকবেন সবাই।